সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করলেন মির্জা ফখরুল। যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে তাদের দেওয়া নিষেধাজ্ঞায় মাথা ব্যথা নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার চেষ্টা, চ্যালেঞ্জ করছি আমার ভাইদের ঠিকাদারি কাজ পেতে সহায়তা করেনি, যা বললেন সাবেক সেনাপ্রধান আজিজ। ছাত্রদলের সাবেক সভাপতির উপর ছাত্রলীগের হামলা। নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করলেন মির্জা ফখরুল। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এজন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারকে এভাবে দায়ী করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন ব্যক্তি ছিলেন না, শুধু প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন এক অনন্য। তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্ব ও সঠিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এই ক্ষণজন্মা মানুষটি অল্প সময় রাজনীতি করতে পেরেছিলেন। এই অল্প সময়ের মধ্যে তিনি রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই গণতন্ত্রের সূচনা করেছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার সূচনা শুরু করেছিলেন তিনি। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের নিষেধাজ্ঞার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, কি লজ্জার কথা! সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য, জাতির জন্য কত লজ্জার! এর জন্য দায়ী কে? দায়ী সরকার। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা করার কারণেই এই ঘটনা ঘটেছে। দেশের ও দেশের বাইরে মিডিয়ায় বারবার বলা হলেও এই ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নেননি। যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে তাদের দেওয়া নিষেধাজ্ঞায় মাথা ব্যথা নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা গাজায় গণহত্যাকে অস্বীকার করে তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় শীর্ষক সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু এলেন সম্পর্ক এগিয়ে নিতে, সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসেছে। আগে 7 জনের উপর, এখন আবার একজন। আমি এই কথাই বলতে চাই, যারা গাজার গণহত্যাকে এবং যারা গণহত্যা ঘটাচ্ছে তাদের এই নিষ্ঠুর ও বর্বরোচিত ভূমিকাকে গণহত্যা বলতে চায় না। তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার চেষ্টা, মন্তব্য সাবেক সেনাপ্রধানের। সামরিক বা বিজিবিতে ঠিকাদারি কাজ পেতে আমার কোনো ভাইকে সহায়তা করেনি। সেনাপ্রধান ও বিজিবির ডিজি হিসাবে মোট 7 বছর ছিলাম। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর গতকাল মঙ্গলবার সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, 2021 সালে আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামক একটি নাটক মঞ্চায়ন করা হয়েছিল। সেখানে কিছু গাল গল্প বিস্তারিতভাবে বলা হয়। এবার মার্কিন নিষেধাজ্ঞার ক্ষেত্রে তার মধ্যে 2টি অভিযোগ আনা হয়। আল জাজিরার গল্পের সঙ্গে নিষেধাজ্ঞা ওতপ্রোতভাবে সম্পৃক্ত, 2টি বিষয় একই সূত্রে গাঁথা। আর এক প্রশ্নের জবাবে সাবেক সেনাপ্রধান বলেন, আমি রাজনৈতিক লোক নই, তাই এ নিষেধাজ্ঞার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা বলতে পারবো না। নিষেধাজ্ঞার বিষয়টি যদিও ব্যক্তিগত, তবে বর্তমান সরকারের সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি, তাই নিষেধাজ্ঞা সরকারকেও হেয় করার অপচেষ্টা হতে পারে।
তিনি বলেন, কেউ যদি তদন্ত করে আমার বিরুদ্ধে প্রমাণ আনতে পারে যে বিজিবি অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে কন্ট্রাক্ট দিয়েছিলাম, যে ধরনের মিলিটারি কন্ট্রাক্টের কথা বলা হচ্ছে, তাহলে এর পরিণতি ভোগ করতে প্রস্তুত। আমার কোনো ভাইকে বা কোনো আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দেয়নি। ছাত্রদলের সাবেক সভাপতির উপর ছাত্রলীগের হামলা। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে শিল্পকলার সামনে নেতাকর্মীদের সাথে আড্ডা দেওয়ার সময় সশস্ত্র ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা রড, চাপাতি, রামদা, হকি স্টিক দিয়ে অতর্কিত হামলা করে গুরুতর জখম আহত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে। শ্রাবণ জানান, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দিয়ে আমার উপর হামলা চালায়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছাত্রদলের সভাপতি শ্রাবণ। এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ সরকার গোটা দেশকে রক্তাক্ত করছে। রক্তপিপাসু সরকার গণতন্ত্রকামী সৈনিকের রক্ত দিয়ে উল্লাস করছে, কিন্তু সংগ্রামে রক্ত কখনো বৃথা যায় না। সবকিছুরই একদিন বিচার হবে এই বাংলার মাটিতেই। নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা। নরসিংদীর রায়পুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার পারাতলী ইউনিয়নের মীরেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় আহত অবস্থায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন রাজীব তাকে মৃত ঘোষণা করেন। সুমন মিয়া চর সুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের এমপি, তার খোঁজে দুই বিষয় মাথায় নিয়ে এগোচ্ছেন গোয়েন্দারা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোঁজের ৫ দিনেও কোনো সন্ধান না মেলায় বাড়ছে শঙ্কা। উদ্বেগে রয়েছে পরিবার। তাকে উদ্ধারে যৌথভাবে কাজ করছে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কি ঘটেছে সংসদ সদস্য আনারের ভাগ্যে, এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি তারা। তিনি কোথায়, কি অবস্থায় রয়েছেন, বেঁচে আছেন না কোনো বড় অঘটন ঘটেছে, সে বিষয়টি নিশ্চিত করতে পারছেন না গোয়েন্দারা। স্থানীয় রাজনৈতিক বিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্ব, এ দুটি বিষয়কে সামনে রেখে চলছে তদন্ত। এদিকে তার স্বজনদের ধারণা, রাজনৈতিক বিরোধের জেরে নিখোঁজ হয়েছেন সংসদ সদস্য আনার। প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে ভারতে কোনো অঘটন ঘটাতে পারেন এমন আশঙ্কা আনারের বড় ভাই এনামুল হক ইমানের। তিনি মঙ্গলবার বিকালে যুগান্তরকে বলেন, আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি আনার নিখোঁজের আগে ১৬ মে সকালে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে ফোন করেছিলেন, কিন্তু মিন্টুর সঙ্গে তার এতটাই বিরোধ যে তাকে ফোন করার কথা না। এনামুল হক যুগান্তরকে বলেন, যেহেতু ভারত থেকে মিন্টুকে ফোন করেছে, আমার মনে হচ্ছে ভাই বুঝতে পেরেছিল তার বিপদ হচ্ছে, হয়তো যান ভিক্ষা চাওয়ার জন্য ফোনটা দিতে পারে। সংসদ সদস্য আনারকে মিন্টুর লোকেরা হয়তো মেরে ফেলেছে এমন ধারণার কথাও বলেন এনামুল হক। বিরোধের কারণ জানতে চাইলে তিনি বলেন, মিন্টু ৫ বছরের জন্য মেয়র হওয়ার পর মামলা করে কৌশলে ভোট ছাড়াই ১২ বছর পার করেন। পরবর্তী সময় স্থানীয়দের বিদ্রোহের জেরে ২০২৩ সালে তার মেয়র পদ চলে যায়। নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হলেও দলের সমর্থন না পাওয়ায় নির্বাচন করার সুযোগ পাননি মিন্টু। এ বিষয়ে আনারকে দোষারোপ করতেন মিন্টু। এ নিয়েই তাদের দ্বন্দ্ব ছিল। এ অভিযোগের বিষয়ে জানতে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। সদ্য কারামুক্ত বিএনপি নেতার লাশ মিলল পাটক্ষেতে। চুয়াডাঙ্গার দামুরহুদায় সদ্য কারামুক্ত বিএনপি নেতা আসগর আলীর লাশ পাওয়া গেছে পাটক্ষেতে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার জয়রামপুর বেলে মাঠের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আসগর আলী উপজেলার হাউলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও জয়রামপুর গাতিরপাড়ার মৃত খোদা বক্সের ছেলে। সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পান। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকালে আসগর আলী বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে মাঠে কাজ করতে যাও গ্রামের কৃষকরা খবর দেয় পাট খেতে আজগর আলীর মরদেহ পড়ে আছে। দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজগর আলী হার্ট স্ট্রোকে মারা গেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।